আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। আপনাদের জন্য আমাদের আজকের উপস্থাপনা আমেরিকার বিখ্যাত লেখক জে অ্যানসনের পৃথিবী বিখ্যাত উপন্যাস দি অ্যামিটাভিল হরর। এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত উপন্যাস। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 12ই জানুয়ারি। একটু একটু করে স্বপ্নের কথা মনে পড়ছে জর্জের। ক্যাথি হয়তো ভুল শুনেছে, কারণ জর্জ ঘুমের মধ্যে আমি টুকরো টুকরো হয়ে যাচ্ছি বলেনি। সে বলেছে আমাকে ছিঁড়ে ফেললো, মেরে ফেললো। হ্যাঁ, স্পষ্ট মনে আছে ওর। স্বপ্নের মধ্যে বারবার এটা বলেই চিৎকার দিচ্ছিল সে। ধীরে ধীরে পুরো স্বপ্নটাই হুবহু মনে পড়ে গেল ওর। চেয়ারে বসে থাকতে থাকতে সবেমাত্র একটু তন্দ্রা এসেছে, ঠিক তখনই পিছন থেকে দুটো শক্তিশালী হাত চেয়ারটা ওপরে তুলে ধরে, তারপর পিছে ঘুরিয়ে দেয়। অনেক চেষ্টা করেও নড়তে পারছিল না জর্জ। সে দেখল ফায়ার প্লেসে দেখা সেই বিভৎস দানবটা দাঁড়িয়ে আছে। অর্ধেক মুখহীন সেই শয়তানটা জ্বলন্ত চোখে তাকিয়েছিল জর্জের দিকে, যেন গিলে খাবে। তারপরেই অদ্ভুত একটা সাদা পর্দা এসে ঢেকে দিল মুখটাকে। কয়েক মুহূর্ত পরেই হটে গেল পর্দাটা। বদলে গেছে মুখটা। ওটা এখন জর্জের মুখ, ওর মুখেরও অর্ধেকটা নেই। তখনই সে চিৎকার দেয়, আমাকে ছিঁড়ে ফেললো, মেরে ফেললো। ওটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? হুট করেই ক্যাথির ওপর মেজাজ খারাপ হলো জর্জের। কি সব বলছো? টুকরো হয়ে যাওয়ার কথা কখন বললাম আমি? ভুল শুনেছ তুমি। ওই কথা বলিনি আমি, অন্য কথা বলেছিলাম। কথাগুলো জড়িয়ে যাচ্ছিল জর্জের। ঘুমের ভাবটা এখনো পুরোপুরি যায়নি। হ্যাঁ, মাথা নাড়ল ক্যাথি। হয়তো আমিই ভুল শুনেছি। খারাপ স্বপ্ন দেখেছিলে বুঝি? এই বলে জর্জের মাথাটাকে বুকে জড়িয়ে নিল সে। এই সময়ে ওর সাথে ফালতু তর্ক করে লাভ নেই। বাবা, জর্জের পাশে এসে দাঁড়ালো মিসি। আমার ঘরে এসো একবার, জডি তোমাকে কি যেন বলতে চায়। মিসির কণ্ঠে কি যেন একটা ছিল। জর্জের ঘুম ঘুম ভাবটা পুরোই কেটে গেল। রীতিমতো লাফিয়ে উঠল সে। জডি? জডিকে? ওর বন্ধু, বলল ক্যাথি। বলেছিলাম না মিসি কাল্পনিক বন্ধু বানায়, তেমনই আর কি। যেও না, জডিকে তো আর তুমি দেখতে পাবে না। না না মা, বিরক্ত হলো মিসি। আমি তো জডিকে দেখতে পাই, তাহলে তোমরা কেন পাও না? ও একটা শুয়োর, অনেক বড় শুয়োর। এত বড় শুয়োর এর আগে আমি কখনো দেখিনি। ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল মিসি। ক্যাথির মুখের দিকে চেয়ে রইল জর্জ। শুয়োর? হুট করেই চমকে উঠল জর্জ। সেই রাতের কথা মনে পড়ে গেল ওর। দাঁড়াও, আমি এখনই আসছি, তোমরা সবাই ঘরেই থাকো। এই বলে সে ছুটল মিসির ঘরে। জর্জ গিয়ে দেখে মিসি বিছানায় উঠে পড়েছে। ঘরে আর কেউ নেই। জডি কোথায় মিসি? ভয়ে ভয়ে প্রশ্ন করল সে। এই তো আসবে এখনই, বিছানার চাদর ঠিক করতে করতে বলল মিসি। 1 মিনিটের জন্য বাইরে গেল। হাফ ছেড়ে বাঁচল জর্জ। স্বপ্নে ওই পিশাচটাকে দেখার পর বাস্তবেও যদি কোনো ভয়ঙ্কর শুয়োরকে দেখা লাগতো তবে রীতিমতো পাগল হয়ে যেত জর্জ। মিসি, শোনো আমার কথা, বেশ জোরেই বলে উঠল জর্জ। জডি এখানে নেই। ওই তো জডি এসে গেছে, হাততালি দিল মিসি। অবাক হয়ে তাকালো জর্জ। জানালার দিকে আঙুল তুলে আছে মিসি। শার্সির পিছনে টকটকে লাল দুটি চোখ।
কোনো মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো চোখ। ওগুলো যে শুয়োরেরই চোখ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার বন্ধু জোডি, চেঁচিয়ে উঠল মিসি। ও ভেতরে আসতে চায় বাবা। হুট করেই জর্জের বাম পাশ দিয়ে হুড়মুড়িয়ে কে যেন ঘরে ঢুকলো। ক্যাথি। কেমন যেন অদ্ভুত স্বরে আর্তনাদ করে উঠল সে। জানালার দিকে ছুটে যাচ্ছে মেয়েটা। টেবিল থেকে মিসির একটা খেলনা নিয়ে জানালার দিকে ছুঁড়ে দিল সে। বেশ ভারী ছিল খেলনাটা। ভেঙে পড়ল কাঁচ, ছড়িয়ে পড়ল চারিদিকে। ঘুত করে একটা শব্দ হলো, ঠিক যেভাবে ব্যথা পেলে শুয়োর আর্তনাদ করে। তারপরেই চোখ দুটো অদৃশ্য। তাড়াতাড়ি জানালার সামনে ছুটে গেল জর্জ। নিচে কিছুই দেখা যাচ্ছে না, তবে শুয়োরের হালকা আর্তনাদের শব্দ এখনো পাওয়া যাচ্ছে, যেন নৌকা রাখার ছাউনির দিকে এগিয়ে যাচ্ছে ওটা। ফুপিয়ে কেঁদে উঠল ক্যাথি। পড়েই যাচ্ছিল সে, তাড়াতাড়ি গিয়ে ওকে ধরল জর্জ। কেমন যেন বিকৃত দেখাচ্ছিল ক্যাথির চেহারাটা। চোখে বুনো চাহনি, ঠোঁটের দুপাশ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে, যেন রাস্তার কোনো পাগলি। চেঁচিয়ে উঠল সে, ওই শয়তানটা এখানেই ছিল। মিসি অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি ওটাকে মেরেই ফেলবো, কিন্তু পারলাম না। অদ্ভুতভাবে ঝাঁকি খেল ওর শরীরটা। শক্ত হাতে ওকে ধরে রইল জর্জ। তারপর কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। ড্যানি আর ক্রিসও চলে এসেছিল একটু আগে। বাবার পিছে পিছে ওরাও বেরিয়ে এলো। বের হওয়ার সময় শুধুমাত্র ক্রিস খেয়াল করলো যে মিসি ভাঙা জানালার কাছে দাঁড়িয়ে কাকে যেন হাত নাড়াচ্ছে। কিছুক্ষণ পরেই ওকে ডাক দিল জর্জ। বেরিয়ে এলো মেয়েটা। জর্জদের শোবার ঘরে চলে গেল সবাই। ভোর হয়ে এলো। জর্জ আর ক্যাথি চেয়ারে ঘুমাচ্ছে আর বাচ্চারা বিছানায়। ওদিকে নিজের গাড়ি নিয়ে রকভিলের বিশপ অফিসে রওনা দিয়েছেন ফাদার ম্যানকোসো। ঠান্ডায় রীতিমতো কাঁপছিলেন তিনি। শীতকালে এত সকালে কখনোই গাড়ি চালান না ফাদার। অফিসে পৌঁছানোর পর বিশপের ব্যক্তিগত সচিব চা খেতে দিল ফাদারকে। ছেলেটাকে চেনেন ফাদার, এককালে ওনারই ছাত্র ছিল। এখনও ফাদারকে যথেষ্ট শ্রদ্ধা করে সে। নানান বিষয়ে কথা হলো দুজনের। কিছুক্ষণ পরেই এসে গেলেন বিশপ। বেশ বয়স্ক মানুষ বিশপ, মাথা ভর্তি সাদা চুল। ওনার জন্য ফাদার ম্যানকোসোর আলাদা একটা ফাইল বানিয়ে রেখেছিলেন দুই চ্যান্সেলর। বেশ মন দিয়ে ওগুলো দেখলেন তিনি। শোনো ম্যানকোসো, রিপোর্টগুলো দেখা শেষ করলেন বিশপ। তুমি আর এই ব্যাপারে মাথা ঘামিও না। যদি ওদের বাড়িতে শুদ্ধিকরণ অভিযান চালাতেই হয়, তবে সেই ব্যবস্থা আমিই করব। আরেকজন অভিজ্ঞ যাজককে ইতিমধ্যেই বলেছি ব্যাপারটা। কি চেহারা হয়েছে তোমার! ফাদার রায়ানের কাছ থেকে যা শুনলাম, মনোচিকিৎসক দেখাচ্ছ না কেন তুমি? এবার মেজাজ খারাপ হয়ে গেল ফাদার ম্যানকোসোর। মহামান্য বিশপ, এতে কি কোনো কাজ হবে? আমার অসুখ ভালো হবে? বিশপ বুঝতে পারলেন যে ম্যানকোসো রেগে যাচ্ছেন, তাই তিনি বললেন, দেখো ম্যানকোসো, তুমি ধরেই নিয়েছিলে ওই বাড়িতে অশুভ কোনো প্রেত আছে। এসব এত নিশ্চিন্তভাবে বলা যায় না। আমার তো মনে হয় ওই বাড়ির কথা ভেবে ভেবেই তুমি অসুস্থ হয়ে পড়েছ। মহামান্য বিশপ, শোনো ম্যানকোসো, উঠে এসে ফাদারের কাঁধে হাত রাখলেন বিশপ। ওদের আর ফোন দেবে না তুমি। আমি যে যাজককে ঠিক করেছি সে দেবে। তুমি নিজের খেয়াল রাখো। তোমাকে অনেক পছন্দ করি আমি, চাই না তোমার কিছু হয়ে যাক। সোমবার সকালে বেশ তাড়াতাড়ি ঘুম ভাঙল ক্যাথির। ড্যানি আর ক্রিসের স্কুল আর বাদ দেওয়া যাবে না। এভাবে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি করার কোনো মানে নেই। মনকে শক্ত করল ক্যাথি। তারপর দুই ছেলে তুলে নাস্তা খেতে দিল। মিসি উঠে এলো একটু পর, ওকেও নাস্তা খাওয়ালো ক্যাথি। তারপর তিনজনকে ভ্যানে তুলে রওনা দিল স্কুলের দিকে। জর্জ তখনও ঘুমিয়ে। মিসিকে নিয়ে ক্যাথি যখন ফিরল, ততক্ষণে জর্জ উঠে গেছে। ওকে নিয়ে কফি খেতে বসলো ক্যাথি। জর্জের ঘোর লাগা ভাবটা এখনো যায়নি। এই সময়ে ক্যাথির শক্ত থাকার বিকল্প নেই। একেবারে দুজন ভেঙে পড়লে বাচ্চাদের কি হবে? জর্জের সাথে নানান ব্যাপারে আলাপ শুরু করলো সে। তারপর ওকে মনে করিয়ে দিল যে মিসির ঘরের জানালা ঠিক করতে হবে। ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটা ছেড়ে ইস্ট ব্যাবিলনে যাওয়ার কথাও ভাবছে ক্যাথি, কিন্তু এখন সে কথা জর্জকে বলবে না ও। পেরেক দিয়ে জানালার পাল্লাতে কয়েকটা প্লাইউডের তক্তা মেরে দিল জর্জ।
যাক, মোটামুটি একটা ব্যবস্থা হলো। বৃষ্টির পানি বা তুষার আর ঢুকবে না। জর্জ, তখনই নিচ থেকে ডাক দিল ক্যাথি। তোমার সিওসেটের অফিস থেকে ফোন দিয়েছে, এসো তো। এসে ফোন ধরল জর্জ। হিসাবরক্ষক ওকে মনে করিয়ে দিল যে আজ 12টায় সেই কর কর্মকর্তার আসার কথা। এক কাজ করো, তুমিই সামলে নাও না ব্যাপারটা, বলল জর্জ। বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছা নেই ওর, শুধু ভয় হচ্ছে ও বের হলেই যদি আবার ভয়ঙ্কর কিছু হয়। স্যার, এটা কিভাবে হয়? মালিক পক্ষের কেউ না থাকলে তো কর্মকর্তা আমাদের জরিমানা করে দেবেন। ভয় পেয়ে গেল হিসাবরক্ষক। যাও যাও, কোনো ঝামেলা হবে না, জর্জের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলল ক্যাথি। আচ্ছা, আমি আসছি, বলে ফোনটা রেখে দিল জর্জ। আরে, এসব কর কর্মকর্তারা বেশিক্ষণ থাকে না, তুমি তাড়াতাড়িই চলে আসবে। আমার আর মিসির চিন্তা করো না। ম্লান হাসি ফুটে উঠল ক্যাথের মুখে। আমরা ভালোই থাকবো। কাছেরই একটা কাচের দোকানের নম্বর আছে, ওখানে ফোন করে মিসির ঘরের জানালা সহ আর সব জানালা ঠিক করার জন্য লোক পাঠাতে বলবো। আচ্ছা, যাচ্ছি তবে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে বেরিয়ে পড়ল জর্জ। হাসি মুখে ওকে বিদায় জানালো ক্যাথি। কেউই জডির কথা তুলল না। মিসিকে দুপুরের খাবার খাওয়াচ্ছিল ক্যাথি। তখনই ফোন দিল জর্জ কেকোরিস। সে জানালো যে ওর ফ্লু হয়েছে, তাই জর্জকে যেদিন আসার কথা দিয়েছিল সেদিন আসতে পারছে না। শুধু তাই নয়, আর যে কটা তদন্তে যাওয়ার কথা ছিল তার সবগুলোই বাতিল করে দিয়েছে। শরীরের অবস্থা বেজায় খারাপ, তবে 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। সব কিছু ঠিক থাকলে বুধবারে সে ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটাতে রাত কাটাবে। ওদিকে কেকোরিসের কথা তেমন মন দিয়ে শুনছিল না ক্যাথি। ওর নজরে চলে গেছে মিসির দিকে। খেতে খেতে টেবিলের তলায় লুকিয়ে থাকা কার সাথে যেন কথা বলছে মেয়েটা। কয়েকবার তো টেবিল ক্লথের নিচে হাত ঢুকিয়ে পিনাট বাটার আর জেলির স্যান্ডউইচও এগিয়ে দিয়েছে সে। মাঝে ওকে দেখছে সেটা এখনও টের পায়নি বাচ্চা মেয়েটা। টেলিফোনের সামনে থেকে টেবিলের নিচটা ভালো করে দেখা যায় না, কিন্তু জডির ব্যাপারে মিসিকে কিছু জিজ্ঞাসাও করল না সে। শেষ হলো কেকোরিসের কথা। ফোনটা রেখে এগিয়ে এলো ক্যাথি। একটা চেয়ারে বসে মিসির চোখে চোখ রাখল। মিসি, জডি কি সেই দেবদূত যার কথা তুমি বলেছিলে? অবাক হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইল মিসি, যেন কথাগুলো ঠিক বুঝতে পারেনি ও। আরে, মনে নেই? মাথা নাড়ল ক্যাথি। তুমি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলে না দেবদূতেরা কথা বলে নাকি? ও হ্যাঁ হ্যাঁ মা, খুশিতে ভরে উঠল মিসির মুখটা। জডি আসলে একজন দেবদূত, ও সারাদিন আমার সাথে গল্প করে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। মানে একটা জিনিস বুঝতে পারছি না, তুমি গল্পের বইয়ে দেবদূতের ছবি দেখেছো, ক্রিসমাস ট্রিতেও অনেক দেবদূতের ছোট্ট পুতুল ছিল, দেখেছো না এসব? হ্যাঁ মা। তুমি না বলো জডি একটা শুয়োর, তাহলে ও আবার দেবদূত হয় কি করে? চিন্তায় পড়ে গেল মিসি। ভ্রু কুঁচকে ও বলল, কিন্তু ও যে আমাকে সেটাই বলেছে, অনেকবার বলেছে। বেশ কয়েকবার মাথা নাড়ালো সে। জডি মিথ্যা বলে না। চেয়ারটা এগিয়ে নিয়ে মিসির আরও কাছে গিয়ে বসল ক্যাথি। তোমার সাথে আর কি কি গল্প করে ও? অবাক হয়ে চেয়ে রইল মিসি, যেন মায়ের কথাগুলো বুঝতে পারছে না ও। মানে তোমরা কোন কোন ব্যাপার নিয়ে কথা বলো? ও তোমার সাথে খেলে? না না, খেলে না, শুধু গল্পই করে। ও আমাকে বলেছে যে আমার ঘরে আগে একটা বাচ্চা থাকতো, ছোট একটা ছেলে। আশেপাশে কেমন যেন অদ্ভুত নজরে তাকালো সে। ওই ছেলেটা মারা গেছে মা, ফিসফিসিয়ে বলল সে। অনেক অসুখ হয়েছিল, ভুগে ভুগে মারা গেছে। আচ্ছা, আর কি কি বলেছে? একটু ভাবলো মিসি। গতরাতে ও আমাকে বলেছে যে সারা জীবন আমি এই বাড়িতেই থাকবো, যাতে করে ওই ছেলেটা আমার সাথে খেলতে পারে। তীব্র আতঙ্কে হাত দিয়ে মুখ ঢাকলো ক্যাথি। চিৎকার করতে খুব ইচ্ছা করছে তার। ওদিকে কর কর্মকর্তা একেবারে হয়রান করে ফেলল জর্জকে। বেশ কয়েক জায়গার কর মওকুফ করতে অনুরোধ করল জর্জ। এটাও বলল যে কোম্পানির অবস্থা ভালো নেই, কিন্তু কর্মকর্তা কিছুই বোঝে না। জর্জও ছাড়ার পাত্র না।
অবশেষে লোকটা বলল, আপনি চাইলে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন, কিন্তু আমি কোনো কর মওকুফ করব না। যাক, এটাই জর্জের জন্য অনেক কিছু। ফেরার আগে বাড়িতে ফোন করলো সে। ক্যাথিকে জানালো বাচ্চাদের স্কুল থেকে নিয়ে ফিরবে। ওরা তিনজন বাড়ি এসে দেখে ক্যাথি আর মিসি ওভারকোট পরে তৈরি। জর্জ, তোমাদের জামা কাপড় খোলার দরকার নেই, বলল ক্যাথি। আমরা এখনই ইস্ট ব্যাবিলনে চলে যাব। ড্যানি আর ক্রিস তো অবাক, আর জর্জ বিরক্ত। কি ব্যাপার, হলোটা কি তোমাদের? হাত নাড়ল জর্জ। মিসিকে জোডি বলেছে যে সে একজন দেবদূত, এই আর কি। ছেলেদের ঠেলে দরজার দিকে নিয়ে চলল ক্যাথি। আমরা এখনই এখান থেকে চলে যাব। দাঁড়াও, জর্জ শক্ত করে ধরল ওর হাতটা। 1 মিনিট তো সময় দাও আমাকে। জোডি দেবদূত মানে কি? মিসির দিকে তাকালো ক্যাথি। মিসি, তোমার বাবাকে বলো তো জোডি কি বলেছে। বাবা? হাসল মিসি। মা ঠিকই বলেছে, জোডি নিজেই বলেছে আমাকে এসব। ও দেবদূত। মেয়েকে একটা প্রশ্ন করতে যাচ্ছিল জর্জ, ঠিক তখনই বাড়ির পিছন থেকে হ্যারির ডাক ভেসে এলো। হ্যারি? চমকে উঠল জর্জ। ওর কথা ভুলেই গেছিলাম। হ্যারির ঘরের কাছে এসে ওরা দেখলো যে নৌকা রাখার ছাউনির দিকে চেয়ে পাগলের মতো ডেকে চলছে কুকুরটা। বারবার ওদিকে ছুটতে চাচ্ছে, কিন্তু গলায় বাঁধা শিকলটার কারণে কিছুটা এগোতেই থেমে যেতে হচ্ছে ওকে। হলো কি তোমার? হ্যারির ঘাড়ে হাত বুলিয়ে দিল জর্জ। ছাউনিতে কেউ ঢুকেছে? একেবারে লাফিয়ে সরে গেল হ্যারি। জর্জ, তুমি আবার ছাউনির দিকে যেও না, চেঁচিয়ে উঠল ক্যাথি। চলো তাড়াতাড়ি, আমরা এই বাড়ি ছেড়ে পালাই। নিচু হয়ে হ্যারির গলার শিকলটা খুলে দিল জর্জ। সাথে সাথে ছাউনির দিকে ছুটল হ্যারি। ওটার বন্ধ দরজার উপর ঝাঁপিয়ে পড়ল সে। তারপর পিছিয়ে এসে আবার ডাকতে লাগলো। এগিয়ে গেল জর্জ। ছাউনির দরজা খুলতে লাগলো সে। দেখা যাক হ্যারি ঢুকে কি করে। তখনই ক্রিস আর ড্যানি এসে হ্যারিকে টেনে নিল। দরজা খুলো না বাবা, প্রায় কেঁদে ফেলল ক্রিস। ভেতরে ঢুকলে হ্যারি আর বাঁচবে না, ওকে ওরা মেরে ফেলবে। গলায় লাগানো কলারটা ধরে হ্যারিকে বসালো জর্জ। তারপর ক্রিসকে জিজ্ঞাসা করলো, হ্যারিকে কারা মেরে ফেলবে? ওর প্রশ্ন কানেই নিল না ছেলেটা, বরং হ্যারিকে বোঝাতে লাগলো, কিছু হয়নি হ্যারি, তুমি চুপচাপ এখানে বসো, যেও না ওখানে। কিন্তু হ্যারি তখনও বেশ উত্তেজিত। চলো ওকে নিয়ে ভেতরে যাই। বাড়ির দিকে এগোতে লাগলো জর্জ। ছাউনি না দেখতে পেয়ে ও আর চেঁচাবে না। দুই ছেলে হ্যারিকে টেনে ঢোকাতে শুরু করলো। তখন ওদের বাড়ির সামনে একটা ভ্যান এসে থামলো। জানালা ঠিক করার লোক চলে এসেছে। আরে, ও যে আসবে ভুলেই গেছিলাম, ফিসফিসিয়ে বলল ক্যাথি। যাক, তাহলে দেরি হতে ভালোই হয়েছে, এই বলে ওদের দিকে এগিয়ে গেল জর্জ। গাড়ি থেকে একটা লোক নামলো, থলথলে মুখ, বেশ ফর্সা। কি খবর আপনাদের? জানালাগুলোর কি অবস্থা? লোকটার কথায় স্লাভিক টান স্পষ্ট। কি যে বাজে আবহাওয়া চলছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। আপনাদেরও তো বেশ ভোগান্তি হচ্ছে। তা তো হচ্ছেই, আরেকবার বৃষ্টি এলে বাড়ি ভিজে যাবে, হাসল জর্জ। সেটাই, জানালা এখনই ঠিক না করলে পরে খরচ আরও বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন, ভাঙা জানালাগুলো দেখাচ্ছি আপনাকে। সেদিনের ঝড়ে ভেঙেছে তাই না? হ্যাঁ, কি মারাত্মক ঝড়টাই না হয়েছিল। লোকটার কাজ শেষ হতে হতে প্রায় সন্ধ্যা 6টা বেজে গেল। বেশ সময় নিয়ে সবগুলো জানালা ঠিক করলো লোকটা। তারপর জর্জকে বলল, যাক, এমন কাজ করে দিলাম যে অন্তত সামনের 5 বছর কোনো ঝামেলা হবে না। তবে দুঃখিত স্যার, ছোট মেয়েটার ঘরের জানালা ঠিক করতে পারলাম না। কাঠ মিস্ত্রি দিয়ে আগে কাঠামোটা ঠিক করতে হবে, সেটা ঠিক হওয়ার পর আবার আমাকে ডাকবেন। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, সমস্যা নেই, এই সপ্তাহেই আপনাকে আবার ডাকবো। এই বলে পকেটে হাত ঢোকালো সে। তা কত দেব? আরে না না, এখনই না, হিসাব করে বিল পাঠিয়ে দেব। আমার বাড়িও এই অঞ্চলেই, সেই হিসেবে আপনারা আমার প্রতিবেশী, আর তাছাড়া আবার তো আসতে হবে আমাকে। বেশ বেশ, হাফ ছেড়ে বাঁচল জর্জ। লোকটার পুরো পারিশ্রমিক দেওয়ার মতো টাকা তখন এমনিতেও ওর পকেটে ছিল না। লোকটার আন্তরিক ব্যবহারে ক্যাথিও বেশ খুশি হলো।
পুরোটা সময়ই ওভারকোট পরে রান্নাঘরে বসেছিল সে, কিন্তু লোকটা যাওয়ার পর কোট খুলে রান্না করতে লেগে পড়ল। সন্ধ্যাবেলায় জর্জ আর বাচ্চাদের নাস্তা দিতে হবে। আমার অত খিদে নেই বুঝলে, আস্তে করে বলল জর্জ। ভাজা মাংস আর পনিরের স্যান্ডউইচ করে দিলেই হবে। ফ্রিজ থেকে মাংস বের করলো ক্যাথি। জর্জের জন্য স্যান্ডউইচ আর বাচ্চাদের জন্য হ্যামবার্গার বানাবে। ড্যানি আর ক্রিসও এলো রান্না দেখতে। ওদের রান্নাঘরের টেবিলেই হোমওয়ার্ক করতে বসিয়ে দিল ক্যাথি। বসার ঘরে টিভি দেখছিল মিসি, আর জর্জ ফায়ারপ্লেসে কাঠ দিচ্ছিল। জানালা ঠিক করার লোকটা বেশ অনেকক্ষণ ধরে বাচ্চাদের খেলাঘর আর দোতলার সেলাই ঘরে কাজ করেছে। কই, তার তো কিছু হয়নি। ব্যাপারটা একটু সাহস পেয়েছে ক্যাথি আর জর্জ। কে জানে, হয়তো অদ্ভুত ঘটনাগুলো সবই ওদের কল্পনা ছিল। ঝড়ে দরজা জানালা ভাঙার শব্দ তো ওরা নাও পেতে পারে। হয়তো সবার ঘুমই বেশ গভীর ছিল। বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা কিছুক্ষণের জন্য বিদায় নিল ক্যাথির মন থেকে। ওদিকে ফাদার ম্যানকুসো বেজায় বিরক্ত বিশপের উপর। কেন যেন ওনার মনে হচ্ছে সব কিছুর পিছনেই ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটার সেই অপশক্তির হাত আছে। ওনাকে আর লুৎসদের কষ্ট দিয়ে মজা পাচ্ছে ওই শক্তিটা। হয়তো বিশপের ওপর প্রভাব বিস্তার করেছে। নইলে বিশপ কেন ওনাকে মনোচিকিৎসকের কাছে যেতে বললেন? মঙ্গলবার রাতে ঘুমানোর আগে মন দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তিনি, যেন লুৎসরা মুক্তি পায় ওই অপশক্তির হাত থেকে। ওই বাড়িতে খারাপ কিছু আছে, অবশ্যই আছে। রাতের বেলা জর্জ আর ক্যাথি ঠিক করলো যে সেদিনও ওরা সবাই একসাথে ঘুমাবে। ড্যানি, ক্রিস আর মিসিকে বিছানায় শুইয়ে দিয়ে হ্যারিকে বেসমেন্টে রেখে এসেছে জর্জ। জানালার কাছে একটা চেয়ারে বসে পড়ল জর্জ, আর দুটো চেয়ার একসাথে করে হেলান দিয়ে বসলো ক্যাথি। তুমিও দুটো চেয়ার নাও জর্জ, হাই তুলল ক্যাথি। না, একটাতেই ঠিক আছি, আর তাছাড়া ওভাবে ঘুম এসে যাবে। আমি সারা রাত জেগে থাকবো, সকালে ঘুমাবো। রাত 3:15টার দিকে নিচতলায় শুরু হলো সেই অপার্থিব বাজনা। এবার আর নিচে নামলো না জর্জ। সবই আমার মনের ভুল, হাসলো সে। নিচে নেমে তো দেখব কিছুই নেই। ক্যাথি আর বাচ্চারা অঘরে ঘুমাচ্ছে। বাজনার তালে তালে মাথা দোলাতে শুরু করলো জর্জ। ড্রাম আর শিঙ্গা এত জোরে বাজছে যে 1/2 মাইল দূর থেকেও শোনা যাবে। না, আসলেই সব ওর মনের ভুল, নইলে এত আওয়াজের মধ্যে ক্যাথিরা ঘুমাচ্ছে কি করে? ঘুমিয়ে পড়ল জর্জ। রীতিমতো ঝাঁকিয়ে ওর ঘুম ভাঙালো ক্যাথি। অদ্ভুত দুটো ভাষাতে নাকি চিৎকার করছিল জর্জ। কোনো ভাষাই ক্যাথি আগে কখনো শোনেনি। হুট করেই নাকি জর্জের চিৎকারে ঘুম ভাঙে ওর। তারপর উঠে গিয়ে স্বামীকে ঝাঁকাতে শুরু করে। জর্জের গায়ে হাত দিতেই নাকি গর্জে উঠেছিল সে। তারপর পরিষ্কার ইংরেজিতে বলে ওঠে, ওটা ক্রিসের ঘরে, ক্রিসের ঘরেই আছে, ওখানেই থাকবে আজীবন। কণ্ঠটা ছিল অন্য কারো। তারপরেও ভয় না পেয়ে ওকে জাগিয়ে তোলে ক্যাথি। 13ই জানুয়ারি। উঠে কিছুক্ষণ চুপচাপ বসে রইল জর্জ। সে কি তাহলে আসলেই স্বপ্ন দেখছিল? কিন্তু মনে হচ্ছিল যে পুরোপুরি বাস্তব। 3 তলার ক্রিস আর ড্যানির শোবার ঘরটা যেন পুরোপুরি দেখতে পাচ্ছিল সে। একটা অদ্ভুত ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছিল ক্রিসের বিছানার দিকে। জর্জের খুব ইচ্ছা হচ্ছিল দৌড়ে গিয়ে ছেলেটাকে উদ্ধার করবে সেই ভয়ঙ্কর প্রেতের হাত থেকে, কিন্তু চেয়ার থেকে উঠতেই পারল না সে। দুটো শক্তিশালী হাত চেপে বসেছিল ওর কাঁধে। চেয়ার থেকে উঠতে দেবে না, কোনোভাবেই না। জর্জ জানতো ওই হাত দুটোর সাথে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব না। ততক্ষণে ছায়ামূর্তিটা ঝুঁকে পড়েছে ক্রিসের ওপর। অসহায় জর্জ চেঁচিয়ে উঠল, ওটা ক্রিসের ঘরে। কিন্তু কেউ ওর কথা শুনতে পেল না। ওটা ক্রিসের ঘরে, আবার বলে উঠল সে। ধীরে ধীরে চাপ কমতে লাগলো জর্জের কাঁধ থেকে। একটা সময় মুক্ত হয়ে গেল হাত দুটো। ওদিকে ক্রিসকে বিছানা থেকে তুলে নিয়েছে ওই ছায়ামূর্তি। ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে ওরা। হাত দুটো ঘুরিয়ে চেঁচিয়ে উঠল জর্জ, ধরো ধরো, ওটাকে ধরো, ওটা ক্রিসের ঘরে। তখন কে যেন খুব জোরে ওর কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। জর্জ, জর্জ, কি হয়েছে তোমার? চোখ খুলে সে দেখলো ক্যাথি ওর বুকের উপর ঝুঁকে রয়েছে, ধাক্কা দিচ্ছে কাঁধে। জর্জ, ওঠো, বেশ জোরে বলে উঠল মেয়েটা।
লাফিয়ে উঠল জর্জ। ওটা ক্রিসকে নিয়ে যাচ্ছে, আমাকে এখনই ওপরে যেতে হবে। আরে যাচ্ছ কোথায়? ওর হাত টেনে ধরল ক্যাথি। ক্রিস তো এখানেই, ওই দেখো। তুমি স্বপ্ন দেখছিলে। বিছানার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল জর্জ। 3টে বাচ্চাই ওখানে। জর্জের চিৎকারে জেগে উঠেছে। মা বাবার দিকে অবাক চোখে চেয়ে আছে ওরা। আরে ধুর, রেগে উঠল জর্জ। ক্রিসকে তুলে নিচ্ছিল ওটা, আমি স্বপ্ন দেখছিলাম না। স্বপ্ন এত পরিষ্কার হয়? আচ্ছা ঠিক আছে, কিন্তু ক্রিস তো এখানেই, তাই না? কোথাও যায়নি ও। পুরোটা সময় বিছানাতেই ছিল। ওপরে যেও না জর্জ, ওকে বোঝানোর চেষ্টা করলো ক্যাথি। না মা, আমি একবার বাথরুমে গেছিলাম, বলে উঠল ক্রিস। তুমি আর বাবা তখন ঘুমাচ্ছিলে। তাই? কোনো শব্দই পেলাম না। চমকে উঠল ক্যাথি। তুমি কি আমাদের বাথরুমে গেছিলে? না, ওটা বন্ধ ছিল, তাই 3 তলায় গেছিলাম। বাথরুমের দিকে এগিয়ে গেল জর্জ। আসলেই ওটা বন্ধ, কিন্তু ওটা তো লক করেনি সে। ওপরে? তারপর? ক্রিসের হাত ধরল ক্যাথি। হ্যাঁ, আস্তে করে বলল ক্রিস। আমি ওখানে অনেক ভয় পেয়েছি। কেন? ওর দিকে এগিয়ে এলো জর্জ। জানো বাবা, মেঝেটা কাচের মতো হয়ে গেছিল। আমি ওই ঘর থেকেও তোমাকে দেখতে পাচ্ছিলাম। সেই রাতে মিসি ছাড়া আর কেউই ঘুমালো না। সেও ভোর পর্যন্ত জেগেছিল, তারপর হুট করেই ঘুমিয়ে পড়ে। সকালে ফাদার ম্যানকুসোকে ফোন করলো জর্জ। ওদিকে প্রচণ্ড মানসিক চাপে আছেন ফাদার ম্যানকুসো। লুজদের বাড়িতে কি হচ্ছে? জর্জ আর ক্যাথি ভালো আছে তো? বাচ্চাগুলোর কি খবর? এসব চিন্তায় ঠিকমতো ঘুম হচ্ছে না ওনার। অবশেষে ঠিক করলেন যে আবার দেখা করবেন বিশপের সাথে। জর্জদের সাথে যোগাযোগ করার অনুমতি দরকার ওনার। আয়নায় নিজের মুখ দেখলেন ফাদার। চোখের নিচে আবার কালো দাগ পড়েছে। দাড়ি কাটতে হবে। ইলেকট্রিক রেজারটা বের করলেন ফাদার। ওটার প্লাগ লাগাতেই ফোনটা বেজে উঠল। কেন যেন ওনার মনে হলো যে জর্জই ফোন দিয়েছে। হ্যালো, জর্জ নাকি? ফোন ধরে বললেন তিনি। আপনি কি করে বুঝলেন যে আমি ফোন করেছি? সেই সব কথা বাদ দাও। নতুন কোনো সমস্যা হলো নাকি? আমি আর ক্যাথি সিদ্ধান্ত নিয়েছি যে ওশান অ্যাভিনিউতে আর থাকবো না। ইস্ট ব্যাবিলনে ক্যাথির মায়ের ওখানে চলে যাব। বাড়িটা নিয়ে তদন্ত হোক, তারপর দেখা যাক ফিরে আসা যায় নাকি। বাচ্চাদের সাথে আজকাল অদ্ভুত সব ঘটনা ঘটছে। এখানে আর কিছুদিন থাকলে ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। ড্যানি, ক্রিস আর মিসিকে নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছে ক্যাথি। ভালো সিদ্ধান্ত। কি হয়েছে না হয়েছে তা জানার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করলেন না ফাদার। তোমরা যত তাড়াতাড়ি পারো ওখান থেকে চলে যাও। ড্যানি আর ক্রিস সেদিন স্কুলে গেল না। তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করলো ক্যাথি। ওরা কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে, এটা পুলিশকে জানাতে হবে। মিসেস কর্নাসের নম্বরটাও দিতে হবে, যাতে করে কোনো ঝামেলা হলে ওতে ফোন দেওয়া যায়। কিন্তু রিসিভার তুলে জর্জ দেখল ফোন ডেড। ব্যাপারটা ক্যাথিকে খুলে বলল জর্জ। আরও ভয় পেয়ে গেল ক্যাথি। কোনো মতে বাচ্চাদের জামা কাপড় বদলে দিল সে। তারপর নিজে কাপড় না বদলেই ওদের নিয়ে ভ্যানে গিয়ে উঠল। বেসমেন্ট থেকে হ্যারিকে নিয়ে এলো জর্জ। তারপর ভ্যানের কাছে বেঁধে রাখলো। সব দরজা জানালা বন্ধ আছে নাকি তা দেখার জন্য আবার ঢুকলো বাড়িতে। পুরো বাড়ি দেখে নৌকা রাখার ছাউনির কাছে গেল সে। সব দরজা ভালো মতো বন্ধ আছে। ফিরে এসে ভ্যানের ড্রাইভিং সিটে বসে চাবি ঘুরালো জর্জ, কিন্তু মোটর চালু হলো না। জর্জ! ভয়ে কেঁপে উঠল ক্যাথির গলাটা। কি হলো? আরে হয়তো ইঞ্জিনে কোনো ঝামেলা হয়েছে। তেল তো আছেই, দাঁড়াও আমি নেমে দেখি। গাড়ি থেকে নামলো জর্জ। গাড়ি থেকে নামতেই আকাশের দিকে নজর পড়ল জর্জের। ঘন মেঘ জমেছে। ঠান্ডা বাতাসের বেগও যেন ক্রমাগত বেড়েই চলেছে। হুড খোলার সাথে সাথে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল উইন্ডশিল্ডের ওপর। গাড়ির কি হয়েছে তা ভালো করে দেখতেই পেল না জর্জ। তার আগেই অ্যামিটেভিল নদীর দিক থেকে বাতাসের এক ভয়াবহ ঝাপটা এসে হুডটাকে আবার নিচে ফেলে দিল। ভাগ্যিস লাফিয়ে সরে গেছিল জর্জ, নইলে রীতিমতো জখম হয়ে যেত।
প্রচণ্ড আওয়াজ করে গ্যারেজের পিছনে বাজ পড়ল। ঝমঝম করে বৃষ্টি এসে ভিজিয়ে দিল জর্জের পুরো শরীর। দৌড়ে গিয়ে বাড়ির সদর দরজা খুলল জর্জ। তারপর চেঁচিয়ে উঠল, সবাই ভেতরে এসো। ক্যাথি আর বাচ্চারা এলো বটে, কিন্তু জবজবে হয়ে ভিজে। জর্জের বুঝতে বাকি রইল না ওরা আবার এই বাড়িতে বন্দি হয়ে গেছে। অপশক্তিগুলো ওদের যেতে দেবে না। কিন্তু ক্যাথিকে কিছুই বলল না সে। বৃষ্টি আর বাতাসের বেগ ক্রমাগত বেড়েই চলল। দুপুর 1টার দিকে পুরো অ্যামিটাভিলের ওপর দিয়ে বয়ে গেল এক ভয়াবহ ঘূর্ণিঝড়। দুপুর 3টার দিকে বিদ্যুৎ চলে গেল, কিন্তু সকালে ফায়ার প্লেসে একটু কাঠ দিয়েছিল জর্জ, তাই বাড়িটা বেশ গরমই ছিল। রেডিও চালু করলো জর্জ। আবহাওয়া বার্তাতে বলা হলো বাইরের তাপমাত্রা 20 ডিগ্রির মতো। গোটা লং আইল্যান্ডেই ঝড় হচ্ছে। পুরো এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কখন যে ঝড় থামবে তা বলা যাচ্ছে না। মিসির ঘরের জানালাটা নিয়ে বিপদে পড়ল জর্জ। প্রথমে একটা তোয়ালে শক্ত করে টেপ দিয়ে লাগিয়ে দিল, কিন্তু বাতাসের সামনে টিকতে পারল না ওটা। পরে পুরনো একটা কম্বল দিয়ে জানালা আটকে আশেপাশে পেরেক মেরে দিল। ততক্ষণে ঘরের জিনিসপত্র কয়েক দফা ভিজেছে। ওদিকে রান্নাঘরের পিছনে লাগানো থার্মোমিটারের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে জর্জ। তাপমাত্রা 80 ডিগ্রি দেখাচ্ছে ওখানে। পুরো বাড়িটা হুট করেই একটু বেশি গরম হয়ে উঠেছে। অস্বস্তি লাগছে জর্জের। বিদ্যুৎ নেই, অয়েল বার্নারের থার্মোস্ট্যাট কাজ তো করছে না। তাহলে আবার থার্মোমিটারের দিকে চেয়ে রইল সে। তাপমাত্রা বেড়ে হয়েছে 85 ডিগ্রি। গরম কমাতে বাহির থেকে বাতাস আসা দরকার। কোনার দিকের একটা ঘরের জানালা একটু ফাঁক করলো জর্জ। ওদিকটায় ঝড়ের প্রকোপ কম, তাই পানি ঢুকবে না। ঝড় আর লোডশেডিংয়ের কারণে মোমবাতি জ্বালাতে হয়েছিল ক্যাথিকে। 4:30টার দিকে বাইরে বলতে গেলে নিকশ কালো আধার নেমে এলো। দিনের বেলাতেই রাত হয়ে এলো ওশান অ্যাভিনিউতে। কয়েকবার ফোনের রিসিভারটা তুলে দেখল ক্যাথি। না, লাইন ঠিক হয়নি। আর ঠিক হলেই কি, এই ঝড়ের মধ্যে গাড়ি মেরামত করার লোকরা কি আর আসবে? ওদিকে অন্ধকারের মধ্যে বেশ মজাই পাচ্ছিল বাচ্চারা। বাড়ির এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল, সিঁড়িতে লুকোচুরি খেলছিল। ড্যানি আর ক্রিস লুকাতে ওস্তাদ, তাই প্রতিবারই চোর হচ্ছিল মিসি। 2 ভাইকে খুঁজে বের করতে পারছিল না ছোট্ট মেয়েটা। ওদের সাথে হ্যারিও দৌড়ে বেড়াচ্ছিল। হুট করেই মেজাজটা গরম হয়ে এলো জর্জের। কাগজের একটা দলা তুলে সেটা ছুঁড়ে মারল হ্যারির দিকে। ভয় পেয়ে ক্যাথির পিছে লুকালো কুকুরটা। সন্ধ্যা 6টা বেজে গেল। ঝড় খানিকটা কমলেও বৃষ্টি থামার নাম নেই। যেন পৃথিবীর সব পানি আজ ওশান অ্যাভিনিউতে পড়বে। ওদিকে বাড়ির তাপমাত্রা 90 ডিগ্রি পেরিয়ে গেছে। বেসমেন্টে গিয়ে দেখেছে জর্জ অয়েল বার্নার বন্ধ। তারপরেও গরম বাড়ছে কেন? শুধু মিসির ঘরটাই ঠান্ডা। কি করবে এখন জর্জ? ঈশ্বর ছাড়া কেউ আর ওদের বাঁচাতে পারবে না। তবে ঈশ্বরকেই ডাকা হোক না। একটা মোমবাতি নিয়ে প্রতিটি ঘরে যেতে লাগলো সে, আর জোরে জোরে বলতে লাগলো, হে ঈশ্বর, এই বাড়ি আমাদের কষ্টের টাকায় কেনা। যে অপশক্তিরা আমাদের কষ্ট দিচ্ছে তাদের দূর করে দিন। প্রায় সবগুলো ঘরে গিয়েই এই কাজ করলো সে। কোনো অপার্থিব বাধা এলো না। বুকে সাহস পেল জর্জ। বাচ্চাদের খেলাঘরের সামনে গিয়ে দাঁড়ালো সে। আগের বারের ঝড়ে ভেঙে পড়েছিল দরজাটা, তারপর থেকে এটা লাগিয়েই রেখেছে। চমকে উঠল সে। দরজার চাবি ঢুকানোর গর্ত দিয়ে সেই সবুজাভ চিটচিটে তরল বেরিয়ে এসে মেঝেতে পড়েছে। ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে ওই জেলির মতো জিনিসটা। দরজার উপর পেরেক ঠুকে লাগানো দেবদারু গাছের তক্তাটা টেনে তুলে ফেললো জর্জ। তারপর ঢুকলো ঘরে। ভেবেছিল জেলির মতো সবুজ তরলে ভরে থাকবে ঘরটা, কিন্তু কই, তেমন কিছুই নেই। শুধু চাবি ঢুকানোর ফুটাতেই ওই অবস্থা। বাথরুম থেকে বেশ মোটা একটা তোয়ালে এনে ফুটাতে গুজে দিল সে। কিছুক্ষণের মধ্যেই ভিজে গেল তোয়ালেটা, তবে তরল আর বের হলো না। দরজা লাগিয়ে ফিরে এলো জর্জ। বেরিয়ে আসা তরল ততক্ষণে সিঁড়ি বেয়ে অনেকটাই নিচে নেমে গেছে। ক্যাথিকে এসব বলার দরকার নেই, শুধু শুধু ভয় পাবে মেয়েটা। ওদিকে ক্যাথি কিন্তু ঘুরছে না, চুপচাপ টেলিফোনের পাশে বসেছিল সে।
গরমে রীতিমতো ঘামছিল ও। একবার রান্নাঘরের জানালা খুলে দিয়েছিল, কিন্তু তীব্র বাতাস আর বৃষ্টির কারণে সাথে সাথেই বন্ধ করে দিয়েছে। চুপচাপ বসে বসে ঝিমাচ্ছে সে। কিছুক্ষণ পরেই রান্নাঘরে এলো জর্জ। ক্যাথি ততক্ষণে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওর কাঁধে হাত রাখলো জর্জ। কেমন যেন কেঁপে উঠল ক্যাথি। কি যেন বলল, কথাটা বুঝতে পারল না জর্জ। তারপর আরেকটু নড়ে মাথাটা ঘাড়ের ওপর রেখে ঘুমিয়ে পড়ল সে। রেডিওতে আবহাওয়া বার্তা শোনার আর কোনো দরকার নেই জর্জের। বাইরে এখনো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ওর বুঝতে বাকি নেই যে সকাল হওয়ার আগে ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটা থেকে বের হতে পারবে না ওরা। একটু পর ক্যাথিকে কোলে তুলে শোবার ঘরে নিয়ে গেল সে। রান্নাঘরের ঘড়িতে তখন বাজছিল রাত 8টা। ওদিকে এতক্ষণ 90 ডিগ্রি তাপমাত্রায় ছোটাছুটি করে রীতিমতো হাঁপিয়ে উঠেছে বাচ্চারা। ক্যাথিকে শুইয়ে দেওয়ার একটু পরেই ড্যানি আর ক্রিস শোবার ঘরে চলে গেল। একটা জিনিস বেশ অবাক করলো জর্জকে। 3 তলায় ছেলেদের শোবার ঘরটা অনেক ঠান্ডা। বাতাস গরম হলে তো তা ওপরের দিকে ওঠে। সেক্ষেত্রে ওদের ঘরের তাপমাত্রা 90 ডিগ্রির ওপরে হওয়া উচিত। ঘুম জড়ানো চোখে ক্যাথির পাশে গিয়ে শুয়ে পড়ল মিসি, কিন্তু গায়ে কম্বল নিল না। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল ও। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলো জর্জ। বসার ঘরে এখন শুধু জর্জ আর হ্যারি। অন্যদিন এতক্ষণে ঘুমিয়ে পড়লেও আজকে বেশ সজাগ আছে কুকুরটা। জর্জকে বেশ ভালো করে খেয়াল করছে সে। গরমে তার অবস্থাও খুব একটা ভালো না। মাঝে মাঝে উঠে গিয়ে অন্য ঘরগুলো দেখে আসছে জর্জ। ওই সময়টায় কেন যেন জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছিল হ্যারি। জর্জ ফিরে এলে আবার ওর পাশে গিয়ে বসছিল। জর্জের বারবার মনে হচ্ছিল বাইরে গিয়ে দেখবে যে ভ্যানের ইঞ্জিন চালু হয় নাকি। ব্যাপারটা পুরোটাই অযৌক্তিক। তীব্র বৃষ্টিতে ভিজে গেছে গাড়িটা। ইঞ্জিন যেটুকু ভালো ছিল সেটুকুও হয়তো গেছে। তারপরেও সাহস করে একবার বের হতে লাগলো সে। কিন্তু তারপরেই মনে হলো, বের হলে ওকে যদি আর ভেতরে না আসতে দেয় বাড়িটার অপার্থিব শক্তিগুলো, তাহলে ক্যাথি আর বাচ্চাদের কি হবে? দরজার পাশ থেকে সরে দাঁড়ালো সে। হুট করেই রাত 10টার দিকে বাড়ির তাপমাত্রা কমতে শুরু হলো। হ্যারি সবার আগে খেয়াল করলো ব্যাপারটা। উঠে দাঁড়ালো সে। বাতাসে কি যেন শুকলো। তারপর বন্ধ ফায়ার প্লেসের সামনে বসে থাকার জর্জকে ডাকতে লাগলো। এক মনে ভ্যানটার কথা ভাবছিল জর্জ। হ্যারির ডাকে বাস্তবে ফিরে এলো সে। ঠান্ডায় রীতিমতো কেঁপে উঠল। হুট করেই তাপমাত্রা এত কমলো কি করে? আধ ঘন্টা পর তাপমাত্রা গিয়ে দাঁড়ালো 60 ডিগ্রিতে। ফায়ার প্লেসে দেওয়ার জন্য কাঠ আনতে বেসমেন্টের দিকে গেল জর্জ। দরজা পর্যন্ত তো এলো হ্যারি, কিন্তু নামলো না। বারবার ভয়ে পিছনে তাকাচ্ছিল কুকুরটা। বেসমেন্টে বেশ ভালো করে টর্চ মেরে দেখলো জর্জ। অদ্ভুত কিছুই নজরে পড়ল না। বেশ কয়েকটা গুঁড়ি নিয়ে ওপরে উঠে এলো সে। তারপর রান্নাঘরে গিয়ে ফোনের রিসিভারটা তুলল। ওটা তখনও ডেড। ফায়ার প্লেসে কাঠগুলো দিয়ে আগুন জ্বালাতে যাবে সে। ঠিক তখনই ওপর থেকে মিসির চিৎকার ভেসে এলো। ঘরে ঢুকে জর্জ দেখলো মিসি রীতিমতো কাঁপছে আর আর্তনাদ করছে। কম্বল না নেওয়ার কারণে মেয়েটার ঠান্ডা লেগে গেছে। তাড়াতাড়ি ওর শরীর কম্বল দিয়ে ঢেকে দিল সে। পাশে উপুর হয়ে অঘরে ঘুমাচ্ছে ক্যাথি। নেশাগ্রস্তের মতো লাগছে ওকে। মিসির চিৎকারেও ঘুম ভাঙেনি। আজব, ক্যাথির গায়ে হাত দিল জর্জ। বেজায় ঠান্ডা হয়ে আছে ওর শরীর। তাড়াতাড়ি কম্বলটা দিয়ে ওকে ভালো করে ঢেকে দিল জর্জ। নিচে নেমে এলো জর্জ। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর ঠিক করলো আজ রাতে আর আগুন জ্বালাবে না। ক্যাথি আর বাচ্চাদের কাছাকাছি থাকতে হবে ওকে। যে কোনো সময় ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। প্রস্তুত থাকতে হবে। হ্যারির গলায় শিকল বেঁধে ওকে ওপরে নিয়ে চলল জর্জ। তারপর বেঁধে দিল শোবার ঘরের সামনে। কুকুরটাই দরজা পাহারা দিক আজ রাতে। তারপর জামা কাপড় না বদলেই জুতাটা খুলে বিছানায় উঠে পড়ল জর্জ। রাত 1টায় কম্বলের তলাতেও বেজায় শীত করতে লাগলো জর্জের। বাইরে থেকে সমানে তুফানের শব্দ আসছে। বিদ্যুৎ নেই, তাই অয়েল বার্নার কাজ করবে না। এখন নেমে যে ফায়ার প্লেসে আগুন জ্বালাবে, সেটাতেও বিপদ হতে পারে। চোখে পানি এসে গেল জর্জের। এখন কি করবে সে?
ফাদার ম্যানকুসোর কথা মতো অনেক আগেই ওর এই বাড়ি থেকে পালানো উচিত ছিল। হে ঈশ্বর, রক্ষা করুন আমাদের, ফুপিয়ে উঠল সে। হুট করেই ও খেয়াল করলো যে ক্যাথি উঠে বসেছে। আয়নার দিকে তাকালো মেয়েটা। বিছানা ছেড়ে উঠে সেদিকে যেতে লাগলো ও। মোমবাতির আলোয় জর্জ স্পষ্ট দেখতে পেল যে ক্যাথির চোখ দুটো খোলা। জর্জ জানে ক্যাথির এখন হুঁশ নেই। আয়নার সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে রইল ক্যাথি। তারপর এগিয়ে গেল দরজার দিকে। হুট করে ওর পা গিয়ে লাগলো হ্যারির শরীরে। লাফিয়ে উঠল জর্জ, তারপর গিয়ে জড়িয়ে ধরল ক্যাথিকে। ফ্যাল ফ্যাল করে জর্জের দিকে চেয়ে রইল ক্যাথি, যেন চিনতেই পারছে না। ওই এক অদ্ভুত ঘোর। ক্যাথি, ওকে ঝাঁকালো জর্জ, ওঠো তুমি। কিন্তু ওভাবেই চেয়ে রইল ক্যাথি। প্রায় 30 সেকেন্ড এভাবেই রইল। তারপর চোখ দুটো বন্ধ করলো ক্যাথি। জর্জের গায়ে এলিয়ে পড়ল সে। ওকে কোলে তুলে নিল জর্জ, তারপর বিছানায় এনে শুয়ে দিল। ভালো করে পা দুটো সোজা করে দিয়ে ক্যাথির মাথায় হাত বুলিয়ে দিল সে। কেন যেন জর্জের মনে হচ্ছে ক্যাথির ওজন অনেক কমে গেছে, যেন ও মানুষ না, খড়ের তৈরি পুতুল। মিসি তখনও অঘরে ঘুমাচ্ছে। ওর পাশেই যে ক্যাথিকে শুয়ে দিল জর্জ, তাতেও মেয়েটার ঘুম ভাঙল না। তখনই জর্জের নজর গেল দরজার দিকে। হ্যারি কেমন যেন করছে, কাঁপছে কুকুরটা। আরে আরে, কুকুরটা বমি করবে নাকি? মেঝে ভরে বমি করে দিল হ্যারি। কিন্তু তারপরেও কাশছে সে, যেন গলায় আটকে থাকা কিছু একটা বের করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। লোহার শিকলটা আরো শক্ত হয়ে আটকে যাচ্ছিল বেচারা কুকুরটার গলায়। বমির তীব্র গন্ধে জর্জেরও বমি পেয়ে গেল। এক দৌড়ে বাথরুমে ঢুকে গেল সে। ভালো করে কুলি করলো, মুখে পানির ছিটা দিল, তারপর একটা তোয়ালে নিয়ে বেরিয়ে এলো। বমি পরিষ্কার করে হ্যারির গলার বাঁধন খুলে দিল সে। জর্জের দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল হ্যারি। তারপর কয়েকবার লেজ নাড়িয়ে বারান্দার মেঝেতে টান টান হয়ে শুয়ে পড়ল। ধীরে ধীরে চোখ বুজে এলো ওর। যাক, ভয়ের কিছু নেই হ্যারি। নিজের গলা শুনে নিজেই চমকে উঠল জর্জ। গোটা বাড়িটা যেন একটু বেশি নিস্তব্ধ। কিছুক্ষণ পর সে বুঝতে পারল ঝড় আর বৃষ্টি থেমে গেছে। বাড়ির ভিতরটা হিমঘরের মতো ঠান্ডা। বাথরুমের একটা কল থেকে টুপ টুপ পানি পড়ার শব্দ পেল সে। গোটা পৃথিবীর সকল নীরবতা যেন ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটাতে নেমে এসেছে। বাড়ির আবহাওয়া আরো বেশি ঠান্ডা হয়ে গেল। জর্জের মনে হচ্ছিল পুরো বাড়িটাতে কুয়াশা পড়ে গেছে। গায়ে ভারী জামা কাপড় পরে কম্বলের নিচে শুয়েও ঠক ঠক করে কাঁপতে লাগলো সে। হুট করেই ওপর থেকে অদ্ভুত একটা শব্দ পেল জর্জ। ড্যানি আর ক্রিসের শোবার ঘর থেকে আসছে শব্দটা। কিছু একটা যেন মেঝের ওপর দিয়ে টেনে সরানো হচ্ছে। শব্দটা ক্রমাগত বাড়তে লাগলো। জোরে জোরে কোনো ভারী জিনিস টানছে যেন কেউ। কম্বলটা সরিয়ে ফেললো জর্জ, কিন্তু এ কি, নিচে নামতে পারছে না ও। না, অদৃশ্য কোনো হাত এবার ওকে চেপে ধরেনি, বরং ওঠার শক্তিই পাচ্ছে না সে। তখনই টেবিলের ড্রয়ার খোলার শব্দ এলো। মোমের আলোয় জর্জ দেখলো ড্রয়ারগুলো একবার করে খুলছে, আবার বন্ধ হচ্ছে। এক পাশের ড্রয়ারগুলো খুললে অপর পাশেরগুলো বন্ধ হচ্ছে, আবার ওগুলো বন্ধ হলে ওগুলো খুলছে। অনেক চেষ্টা করে উঠতে পারল না জর্জ, কেঁদেই ফেলল সে। তারপরেই নিচতলা থেকে মানুষের কণ্ঠ ভেসে আসতে লাগলো। এক গাদা মানুষ একসাথে ফিস ফিসিয়ে কি সব যেন বলছে। কি বলছে তা বুঝতে পারল না জর্জ। ধীরে ধীরে জোরে হতে লাগলো কথার শব্দ, যেন একে অপরের সাথে তর্ক করছে ওরা। অনেক কষ্টে এগিয়ে গিয়ে ক্যাথি আর মিসিকে জাগানোর চেষ্টা করতে লাগলো জর্জ। কয়েক মিনিট পরেই শুরু হলো ব্যান্ড পার্টির সেই পুরনো বাজনা। সেই বাজনাতে চাপা পড়ে গেল আগের শব্দগুলো। জর্জের মনে হচ্ছিল ও পাগল হয়ে যাবে। পুরো একতলায় ঘুরে বেড়ালো সেই ব্যান্ড পার্টি, তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। চিৎকার করতে লাগলো জর্জ, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সর্বশক্তি দিয়ে উঠতে চেষ্টা করলো, সাথে সাথে ওর শরীরটাকে কে যেন আছড়ে ফেলে দিল বিছানায়।
ঘাড়ের দিকটায় খুব জোরে লাগলো। অসহ্য যন্ত্রণায় গঙ্গিয়ে উঠল সে। ঘামে ভিজে গেছে পুরো বিছানা। অদ্ভুত একটা পরিবেশ জর্জের আশেপাশে। নিচ থেকে কে যেন নড়াচ্ছে বিছানাটা। ড্রয়ারগুলো এখনও খুলছে, আবার বন্ধ হচ্ছে। ব্যান্ড পার্টিও দোতলায় উঠে আসছে। কিন্তু এখানেই শেষ নয়। জর্জ শুনতে পেল পুরো বাড়ির সবগুলো দরজা জোরে জোরে খুলছে আর বন্ধ হচ্ছে। আজব ব্যাপার, বারান্দাতে অঘরে ঘুমাচ্ছে হ্যারি। ও কি এসব শুনতে পাচ্ছে না? ওকে কি কেউ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে নাকি? নইলে এত শব্দের মধ্যে ঘুমাচ্ছে কি করে? তাহলে কি শুধু জর্জই এসব শুনতে পাচ্ছে? ওর কি মাথায় সমস্যা? হুট করেই ভয়ঙ্কর একটা শব্দ যেন কানে তালা লেগে গেল তার। তীব্র আলোতে ভেসে গেল সবকিছু। বজ্রপাত হয়েছে। কেঁপে উঠল পুরো বাড়িটা। আবার ঝড় শুরু হলো। মনে হচ্ছিল বাতাস আর বৃষ্টি মিলে ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটাকে উড়িয়ে নিয়ে যাবে। চুপচাপ শুয়ে রইল জর্জ। বুকের ভিতরটা রীতিমতো ধক ধক করছে ওর। অপেক্ষা করছে, জানে খুব খারাপ কিছু একটা ঘটবে। তারপরেই সে বুঝতে পারল ব্যাপারটা। বিছানাতে অচেনা কেউ আছে। চিৎকার দিতে চাইল সে, কিন্তু এবারও গলা দিয়ে আওয়াজ বের হলো না। ওর বুকের উপর পা রেখেছে জিনিসটা, তারপর পায়ের উপর। প্রচণ্ড ভারী, ব্যথা করছে জর্জের। খুর রয়েছে ওই পাগুলোতে। হে ঈশ্বর, মনে মনে বলল জর্জ। ওটা মানুষ না, পশু। সম্ভবত অজ্ঞান হয়ে গেছিল জর্জ, কারণ অনেক চেষ্টা করেও সে মনে করতে পারেনি এরপর কি হয়েছিল। হুঁশ ফেরার পর ও দেখল যে ড্যানি আর ক্রিস দাঁড়িয়ে আছে বিছানার পাশে। বাবা, বাবা, ওঠো, জোরে জোরে বলছে ওরা। আমাদের ঘরে কি যেন ঢুকেছে। সবকিছু ঝাপসা দেখছিল জর্জ। তারপরেও বুঝতে পারল যে বাইরে কিছু একটা হলেও আলো ফুটেছে। ঝড় পুরোপুরি থেমে গেছে। টেবিলের ড্রয়ারগুলো খোলা অবস্থাতেই পড়ে আছে। বাবা, তাড়াতাড়ি চলো, প্রায় কেঁদে ফেলল ক্রিস। তাড়াতাড়ি উঠে মিসি আর ক্যাথির দিকে তাকালো জর্জ। ওরা তখনও শুয়ে আছে, ঘুমে অচেতন যাকে বলে। বাবা, ওর হাত ধরে টান মারল ড্যানি। তাড়াতাড়ি এসো। হয়েছে কি? আস্তে করে বলল জর্জ। কি হয়েছে তোমাদের ঘরে? একটা রাক্ষস আছে ওখানে, চেঁচিয়ে উঠল ড্যানি। ওর কোনো মুখ নেই। আমাদেরকে ধরতে এসেছিল দানবটা, এগিয়ে এলো ক্রিস। ওকে পাশ কাটিয়ে পালিয়ে এসেছি। বাবা, তুমি তাড়াতাড়ি চলো। বিছানা থেকে ওঠার চেষ্টা করলো জর্জ। মাথাটা একটু তুলতেই বাইরে থেকে হ্যারি ডেকে উঠল। খোলা দরজা দিয়ে হ্যারির দিকে তাকালো জর্জ। ওর শিকল খোলা, সিঁড়ির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে যাচ্ছে, কিন্তু সিঁড়ির দিকে ছুট দিচ্ছে না। ডেকেই চলল কুকুরটা, যেন সিঁড়ির উপরে থাকা কাউকে সতর্ক করছে সে। সিঁড়ির উপর গিয়ে দেখতে হবে। নিজের শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বিছানায় উঠে বসলো জর্জ। ড্যানি আর ক্রিসের সাথে আরেকটু হলেই ধাক্কা লেগে যাচ্ছিল ওর। দৌড়ে বেরিয়ে এসে সিঁড়ির দিকে চাইল সে। সিঁড়ির একদম ওপরের ধাপে সাদা আলখাল্লা পরা একটা ভয়ঙ্কর মূর্তি দাঁড়ানো। মুখের পর্দাটা খানিকটা সরে গেল মূর্তিটা। এ তো সেই দানবটা যাকে ফায়ার প্লেস থেকে উঠে আসতে দেখেছিল সে আর ক্যাথি। জর্জের দিকে আঙ্গুল তুলল সেই ভয়ঙ্কর প্রেত। এক ছুটে শোবার ঘরে চলে এলো জর্জ। তারপর মিসিকে তুলে নিয়ে ড্যানির কোলে দিল। ড্যানি, ওকে নিয়ে বাইরে যাও, এখনই যাও। ক্রিস, তুমিও ওদের সাথে যাও। তারপর একটু ঝুঁকে ক্যাথিকে কোলে তুলে নিল সে। কি ব্যাপার ড্যানি, ক্রিস, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চেঁচিয়ে উঠল জর্জ। তাড়াতাড়ি চলো। সবাই মিলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো ওরা। হ্যারিও পিছু নিল। নিচে এসে জর্জ দেখল সদর দরজাটা ভাঙা, ঝুলছে ওটার পাল্লা। ঠিক সেই আগের মতো, যেন প্রচণ্ড শক্তিশালী কেউ মুচড়ে ভেঙে ফেলেছে ওটাকে। ড্যানি আর ক্রিস বাইরে চলে গেছে ইতিমধ্যেই। মিসি একটু একটু নড়ছে। কিছুক্ষণ পরেই চোখ খুলল ছোট মেয়েটা। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে কি হচ্ছে। তারপরেই ফুপিয়ে কেঁদে উঠল। ভ্যানের দরজা খুলল জর্জ।
ক্যাথিকে সামনের সিটে বসিয়ে বাচ্চাদের পিছে উঠিয়ে দিল সে। হ্যারিও লাফিয়ে উঠল। গাড়ির দরজাগুলো বন্ধ করে ড্রাইভারের আসনে এসে বসলো জর্জ। তারপর ঈশ্বরের নাম করে চাবি ঘোরালো। অদ্ভুত ব্যাপার, একবারেই চালু হয়ে গেল নষ্ট গাড়িটা। দেরি না করে গাড়িটা সামনের দিকে নিয়ে যেতে লাগলো জর্জ, কিন্তু ঝড়ের কারণে জমে থাকা ছোট পাথরগুলোতে আটকে যাচ্ছিল চাকা। কিছুটা পিছিয়ে গেল জর্জ, তারপর প্রচণ্ড গতিতে চালিয়ে দিল গাড়ি। মুহূর্তেই রাস্তায় উঠে গেল ওরা। হাফ ছেড়ে বাঁচল জর্জ। গতি কমিয়ে সাইড ভিউ মিররের দিকে তাকালো সে। ধীরে ধীরে দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটা। ঈশ্বরকে ধন্যবাদ, আপন মনেই বলে উঠল সে। আর যেন কখনো এই শয়তানের বাড়িতে ফিরে যেতে না হয় আমাদের। 14 জানুয়ারি 1976, সকাল 7টা। 28তম দিনে ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটা ছেড়ে পালিয়ে এলো লুটস পরিবার।